সেনাপতি মহাশয়, আপনি এখানে কেন? আপনি এখান থেকে চলে যান। আমি এখানে এসেছি তোমার পিতার আদেশে। তোমাকে চিহ্নিত করে রাজপ্রাসাদে নিয়ে যেতে। কি? আমি কি কাপুরুষ যে বিনা যুদ্ধ করে বন্দিত শিকার? আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি করব না বন্দিত শিকার। বালক হয়ে আবার বন্দিত্ব শিকার? হ্যাঁ হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও। কিন্তু কি করব? আমি যে নিরস্ত্র। এই না অস্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আসো দেখি। আসো চলো দেখি। বন্ধু। সেনাপতি মহাশয়, দয়া করে আপনি কুমারকে ছেড়ে দিন। বন্দি করতে হলে আপনি আমাকে করুন। না না আলো, বন্দি করো এই কুমারকে। এই ভোল্টেজ নাই, আবার লাইটিং জ্বালাও কোন কারণে? সেনাপতি মহাশয়, আপনার দুটি পায়ে ধরে বলছি, দয়া করে আপনি কুমারকে ছেড়ে দিন। চুপ কর শয়তানি। তোমার এই ভুবন বোলানো রূপ দিয়ে প্রেম কুমারের মাথা কেটে বলছো, আর আমার কাছে চাইছো ক্ষমা? ক্ষমা তোমার নেই। সেনাপতি সাহেব, সাক্ষী নিয়ে যাও। তবে আপনিও জেনে রাখবেন সেনাপতি মহাশয়, যেদিন এই সারা রাষ্ট্রের ভার আমার হাতের মুঠোয় এসে দাঁড়াবে, সেই দিন আমি আপনার বিচার করব। তিলে তিলে কথাটা মনে রাখবেন। কুমার, কুমার সেই সুযোগ আর নাও আসতে পারে। ওগো ঠাকুর, আমার কুমার যেদিকে গেছে আমিও যে সেই দিকে যাব। কুমার, তবু আমি বলবো বাবা, তুমি ভুলে যাও ওই রমানন্দর মেয়ের কথা। তোরে ভালো বাসা ভুলিব মনে। প্রেম, আমি মুখে বলি ভুলে যাব,
প্রেম জ্বালা বড় জ্বালা সইতে নাহি পাহাড়ে পুত্র প্রেম প্রেম জ্বালা বড় জ্বালা সইতে নাহি পাহাড়ে ওরে যে মহারাজা প্রেমের মোরা যে মহারাজা প্রেমের মোরা সে কি মারা ভয় করে ভালো বাসা ভুলিব তবু আমি বলবো বাবা তুমি ভুলে যাও এই রমানন্দর মেয়ে আলোর কথা ওই আল্লাহর কথাই হাস যেন পূর্ণিমার আকাশ ওই আমার গলে প্রেমের ফাঁস ওই আল্লাহর কথাই হাস যেন পূর্ণিমার আকাশ আমার গলে প্রেমের ফাঁস আলো আমার মন প্রাণ নিয়াছে হরিয়া পুত্র প্রেম আমিও তবু তোমাকে বলবো আলো আমার মন প্রাণ নিয়াছে হরিয়া আমার মন গিয়াছে দেহের আগে মন গিয়াছে দেহের আগে পিতির বারকা ফিয়া রে ভালো বাসা ভুলিব মোহন আমি যেদি কে তাহা কহাই শুধু আলো দেখিতে পাই আলো কোথায় গিয়ে পাই ওই আমি যেদি কে তাহা কহাই শুধু আলো দেখিতে পাই আলো কোথায় গিয়ে পাই চাই না মাতা চাই না পিতা চাই না পরবারে চাই না মাতা চাই না পিতা চাই না পরবারে আমি আলো করে গলার মালা আলো করে গলার মালা হইব দেশার তরি রে কালো বাসা করে ভালোবাসা বলিব কেমন মামা গো পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাই পরামর্শ পিতার সাহায্যে এসেছি এই ধরাতে হে পিতা আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা প্রেম কুমার তোমার অপরাধ আমি ক্ষমা করতে পারি, কিন্তু এই রামানন্তর মেয়ের কথা তোমায়
তোমাকে ভুলে যেতে হবে, নচেৎ তোমার বিপদ হবে। মন্ত্রী মশাই, আমি আপনাকে একটি কথা বলতে চাই, আপনি আমার কথা কি রাখবেন? হ্যাঁ রানীমা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিনই যাইনি, আর বাকি জীবন যাব বলে আশাও করিনি। প্রেম কুমারের সহিত আমি রমানন্দর মেয়ে আলোর সঙ্গে বিবাহ দিতে চাই, ইহাতে আপনার অভিমত? আপনি যখন ইচ্ছা করেছেন তাহলে আমার কোনো অনিচ্ছার কারণ নেই। তাহলে তাহলে আর দেরি নয় মন্ত্রী মশাই, আপনি এক্ষুনি এই মুহূর্তে উল্কার বেশে ছুটে যাবেন রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়ি গিয়ে রমানন্দ, লীলাবতী ও তার মেয়ে আলোকে সুসম্মানে এই দরবারে হাজির করবেন। কিন্তু মহারাজ যদি মহারাজ যা বলবে আমি মাথা পেতে নিব। একটি কথা মনে রাখবেন মন্ত্রী মশাই, মহারাজ যেমনে এই রাজ্যের রাজা, আমিও তেমনি এই রাজ্যের রানী। আমি আপনাকে আদেশ করছি, আপনি হুকুম পালন করুন। তাহলে আলোবতীকে আমি এখনই নিয়ে আসছি মহারানী। পুত্র প্রেম, আমি জান। তুমি খুশি হয়েছো বাবা? হ্যাঁ আমি জান, আমি অনেক খুশি হয়েছি। সত্যি বলছি? হ্যাঁ আমি জান। আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, কেননা তুমি যে আমার একমাত্র পুত্র। তোমার জন্য পারি না এই পৃথিবীতে এমনই কোনো কাজ নেই। এসো এসো বাবা। ঠিক আছে আমি জান, তাই চলো। তুমি কি ভাবছো বাবা? আমি ভাবছি তোর মাথা আর আমার বন্ধ। বাবা আমি তোকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলিনি কেন? বাবা ওরে ওরে হতভাগী, তুই কেন কেন আমার ঘরে জন্ম নিয়েছিলি? বাবা তুই তুই আমাকে আর বাবা বলে ডাকিস না। বাবা তোর তোর মুখখানা দেখার ইচ্ছা আমার নেই। মরতে যদি হয় আমরা না সবাই একসঙ্গে মরবো। মরবো তো সবাই নিশ্চয়ই, মরার পথেই যখন পা দিয়েছি এখন আর মরার বাকি কোথায়? রমানন্দ বাড়ি আছো? রমানন্দ, ওই দেখ দেখ পোড়ামুখী দেখ, ওই মন্ত্রী মহাশয় এসেছে আমাদেরকে ধরে নিতে। চল চল পোড়ামুখী চল, তোকে নিয়ে ওই কালিমার সম্মুখে টুকরো টুকরো করে বলে দিয়েছি। তোমরা মিশে মিশে কি কান্নাকাটি করছো রমানন্দ? আমি তোমাদের ধরে নিতে আসিনি, আমি এসেছি তোমাদের সসম্মানে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এখনই তোমাদের আমার সহিত যেতে হবে। চল চল পোড়ামুখী চল, তোকে ওই রাজবাড়িতে নিয়ে টুকরো টুকরো করে বলে দিয়েছি। চল, কপালে যে কি আছে তা ওই ভগবানই জানে, তা ওই ভগবানই জানে। যদি
এখন চলো সবাই। তাই চলুন। মন্ত্রী মহাশয়, প্রথম যৌবনে আমি সিংহাসন অধিকার করেছি, তাই প্রজাদের মধ্যে ঘোষণা করে দিন এবছর নতুন ভাবে রাজকর আদায় করা হবে। হ্যাঁ তাই করবো জাহাপনা। আপনি আরো বলবেন বাকি কর 3 দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে। আর যে দিতে অসমর্থ হবে তাকে অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হয়েছে রাজা প্রেম কুমারের আদেশ। তাহলে আমি ওই প্রজাদের মধ্যে ঘোষণা করে দিচ্ছি, এই কে আছিস? আদেশ করেন মন্ত্রী মহাশয়। যাও, সেনাগান হতে সেনাপতিকে এই মুহূর্তে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। আপনার হুকুম চিরধার্য। আমায় কি জন্য আদেশ করেছেন মন্ত্রী মশাই? শুনুন সেনাপতি মহাশয়, আপনি চাকরিকৃত নায়েবদের জানিয়ে দিন 3 দিবসের মধ্যে এই বাকি কর রাজপ্রাসাদে জমা দিতে হবে। আর যে দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। মন্ত্রী মহাশয়, এমন কঠোর আদেশ আমি প্রজাদের মধ্যে ঘোষণা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। এ যে রাজার আদেশ অবশ্যই পালন করতে হবে। সেনাপতি মহাশয়, তাহলে যাচ্ছি প্রজাদের জানিয়ে দিতে। এই নবরত্ন বালক, আমি যে কি করব ঠাকুর, আমি যে কি করব। হ্যালো
মেজো মিয়া, আপনি কি রাজবাড়ির কোনো সংবাদ পেয়েছেন? না, আমি কিছুই শুনিনি। শুনেননি? তাহলে শুনেন। আমাদের প্রেম কুমার হয়েছে ওই রাজার ছেলে, করবে সেই রাজকন্যা বিবাহ, তা না করে বাড়ির চাকর রমানন্দর মেয়ে আলমতিকে বিবাহ করেছে। একেবারে বেটাই ছোটই লোক। হ, তাই বেটাই একেবারে ছোট লোক, একেবারে ঠাট ক্লাস ছোট লোক। আপনারা কি কানাগারি করছেন? বেটাই একেবারে ছোট লোক হয়েছে। রাজার ছেলে করবে সেই রাজকন্যা বিবাহ, তা না করে একেবারে ছোট লোকের মেয়েকে বিবাহ করেছে। একেবারে ছোট লোক বেটা, অসভ্য। তাই যদি হয় তাহলে তিনজনে মিলে একটি বুদ্ধি ঠিক করি। ঠিক আছে, তাই হোক। আচ্ছা বড় মিয়া, আপনি বলুন। না না, আপনি বলুন। না বড় মিয়া, আপনিই বলুন। আর তাহলে শুনুন, তাকে আমরা কর দেব না। আচ্ছা, নাই দিলাম। আমরা তাও রাজ্যেও থাকবো না। আচ্ছা, না থাকলাম। এমন কি তাকে ওই রাজা বলে স্বীকার করবো না। আচ্ছা, স্বীকার করলাম না। মেজো, ঠিক বুদ্ধি হয়েছে মেয়ে। আমরা তাকে রাজা বলে স্বীকার করতে পারি, সে কোনো রাজকন্যা বিবাহ করতে পারে, তবে আমরা তাকে রাজা বলবো, করও দিব, এ রাজ্যও থাকবো। এমনকি ও 3 বছর কর আমরা অগ্রিম দেব। আসুন সেনাপতি মহাশয়, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি রাত আদেশ জানিয়ে দিতে। আপনারা 3 দিবসের মধ্যে বাকি কর আদায় করে রাজভান্ডারে জমা দেবেন। আর যে কর দিতে সমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ রাজা প্রেম কুমারের আদেশ। রাজার মহাশয়, আপনার রাজাকে বলবেন এই প্রজারা আপনাকে কর দেবে না, আপনার রাজ্যও থাকবে না, এমনকি ও রাজা বলে স্বীকার করবো না। রাজা বলে স্বীকার করবে না? আমির সেনাপতি হয়ে তাকে রাজা বলে স্বীকার করি, আর তোমরা সামান্য পূজা হয়ে তাকে রাজা বলে স্বীকার করবে না? তোমাদের বাড়ি ঘর জ্বালে পুরে খার খার করে দেব। আরে শুনেন শুনেন মহাশয়, শুনে যান। আপনার রাজকুমার যদি পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করতে পারে, তাহলে আমরা তাকে কর দেব এবং কি রাজ্যেও থাকব, আর রাজা বলেও স্বীকার করব, এবং কি 3 বছরের অগ্রিম কর দেব আমরা। হ্যাঁ, আমি তাই বলবো।
মহারাজ, শারীরিক কোনো অমঙ্গল ঘটেনি, কিন্তু কি সেনাপতি মহাশয়? সে কথা বলতে আমার বড় ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। মহারাজ, পূজারা দাবি জানাচ্ছে যে আপনি গরিব পূজার কন্যা বিবাহ করেছেন বলে আপনারা তাকে করও দেবে না, আপনার রাজ্যও থাকবে না, এবং কি আপনাকে রাজা বলে স্বীকার করবে না। কি আরো কিছু তোমাকে কি বলেছে? পূজারা আপনাকে রাজা বলে স্বীকার করবে না। রাজা বলে স্বীকার করবে না? আমার রাজ্যে বাস করে আমার রাজা বলে স্বীকার করবে না? ভেঙ্গে দিব আমি প্রজাদের ধর্ম, ভেঙ্গে দিব প্রজাদের গর্ব। প্রজারা তখন দেখে নিবে রাজা প্রেম কুমার কি করতে পারে। আমিও, আর আমি তাদের দিব এক এক করে প্রাণ দণ্ড। ধৈর্য ধরুন কুমার, ধৈর্য ধরুন, এত চঞ্চল হলে চলবে না। না না মন্ত্রী মহাশয়, আমার প্রাণে আর সহ্য হচ্ছে না। আমি সারা রাজ্য ময় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। শুনুন সেনাপতি মহাশয়, 6জন সৈন্য, পাঠান একদিকে 10,000 করে। প্রজারা তখন বুঝে নিবে রাজা প্রেম কুমারের আদেশ পালন না করার মতো ভয়াবহ যন্ত্রণা। ঠিক আছে মহারাজ। পুত্র প্রেম, এত সৈন্য কোথায় প্রেরণ করছো পুত্র? কার সঙ্গে যুদ্ধ বেঁধেছে? না মা, কারোর সঙ্গে যুদ্ধ বাঁধেনি, কিন্তু যুদ্ধের চেয়েও যে ভীষণ মা। আমি গরিব প্রজার মেয়ে বিবাহ করেছি বলে প্রজারা নাকি আমায় কর দেবে না, আমার রাজ্যও থাকবে না। সেই কথা সহ্য করতে না পেরে আমি সেনাপতি মহাশয়কে আদেশ দিয়েছি এবং সৈন্য প্রেরণ করতে। মা, মা, আপনি বলে দিন মা, এখন আমি কোন পথে যাব মা? ভুল করেছো পুত্র প্রেম, বড্ড ভুল করেছো। আমার কাছে না জিজ্ঞাসা করে তুমি সৈন্য প্রেরণ করা, তুমি বড্ড ভুল করেছো পুত্র প্রেম। তুমি এক্ষুনি এই মুহূর্তে মন্ত্রী মশাইকে আদেশ দাও, সৈন্যকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। প্রজারা যখন দাবি জানিয়েছে, তখন তোমাকে দ্বিতীয় বিবাহ করতে হবে পুত্র। মা, মানুষের হৃদয়ে যে একটি মাত্র স্থান, আমি সেই স্থানে যে একজনকে অধিকার দিয়েছি মা। তুমি তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। এমন কাজ আমি কিছুতেই করতে পারবো না মা, আমি কিছুতেই করতে পারবো না। পুত্র প্রেম, তুমি কি ভুলে গেছো সেদিনের কথা, যেদিন তোমার পিতাকে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে প্রজাদের দুঃখে হবে দুঃখী, প্রজাদের সুখে হবে সুখী, আর তাছাড়া সামান্য এক নারীর মোহে পড়ে তুমি কি ভুলে যাবে তোমার মাতৃ আজ্ঞা? না মা, মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা পালন করতে পঞ্চ পাণ্ডব দিকে করেছিল আগমন, পঞ্চভাবে বিভক্ত হয়ে। না, আর
রামচন্দ্র গিয়েছিল মা ওই বনবাসী। আমি আমি বিবাহ করতে সম্মতি আছি মা। আপনি আমায় ক্ষমা করুন মা, আপনি আমায় ক্ষমা করুন। পুত্র প্রেম, ওঠো বাবা। মন্ত্রী মশাই, আপনি আপনার রাজকন্যার সন্ধান করুন। শান্তিপুর রাজ্যে তর্করাজের নাকি একটি কন্যা আছে, আমি তার সন্ধান নিচ্ছি। চলো পুত্র, তোমার মুখটা না বড্ড মলিন দেখাচ্ছে, নিশ্চয় তোমার ক্ষুধা পেয়েছে। এসো বাবা, আমি তোমায় খেতে দেব, এসো আমার সঙ্গে। প্রস্থান। আমি সন্ধান নিয়ে জানতে পেরেছি তর্করাজের একটি মেয়ে আছে, তার নামও নাকি মীনা কুমারী। আমি সেই কন্যার সাথে তোমার বিবাহ স্থির করেছি। এতে তোমার মতামত কি? এতে আমার মতামত কি মন্ত্রী মহাশয়? আপনাদের যে মত, আমারও সেই মত। এখন চলুন। হ্যাঁ, তাই চলুন। একটু রেস্ট নেবেন। কোথায়? ও গিন্নি, আরে বলি গেলে কোথায়? না,
বাড়িতে এসে কোথাও পাওয়া যায় না। আরে ও গিন্নি, আরে বলি গেলে কোথায়? বলি সারের মতো এত চাচাচ্ছ কিসের জন্য? বলি কি হয়েছে তোমার? বলবি না? আমার বুঝি রাগ নেই, আমার বুঝি রাগ নেই। সকালবেলা গিয়েছিলে ওই ঠাকুর পাড়ায়। ঠাকুর পাড়া? এই ঠাকুর আবার কোন শালায় রে? আরে সুন্দরী বউ দেখলে সব শালা বদি পাতিয়ে বসে। হ্যালো হ্যালো, কালিদাস শর্মা কি বাড়িতে আছো? কালিদাস শর্মা। এই গিন্নি, আরে পালাও পালাও। কেন পালাবো, কি হয়েছে? আরে মন্ত্রী মশাই এসেছে। তাতে আমার কি হয়েছে? কি মন্ত্রী মশাই, আসুন আসুন, গ্রহণ করুন। না, বসতে আমি আসিনি, আমি এসেছি তোমার নিকট একটি কথা বলতে। তা মশাই এখানে কেন? তুমি আমার কাছে বসো আর ভালো করে কান পেতে শুনো। আমি এসেছি প্রেম কুমারের বিবাহের ঘটকালি নিয়ে। তা মশাই আগে বলেন নাই কেন? আমি মনে করেছিলাম কি আমার স্ত্রী মতিকে নিয়ে একটু টানা হেঁচড়ে করবেন গিয়ে। শান্তিপুরের রাজা তর্করাজের নাকি একটি মেয়ে আছে। যদি আমাদের প্রেম কুমারের সহিত যদি তর্করাজের মেয়ের বিবাহ দিতে পারো, তাহলে তোমাকে আমি বহু টাকা পুরস্কার দেব। আমি কালিদাস শর্মা, আমি যে কাজে হাত দেই সে কাজ আমি করে সারি। আরে মন্ত্রী মশাই, এ কাজ আমি আলপত করেই পারব। কাজটি যত তাড়াতাড়ি পারো সমাধান করে ফেলো। এখন আমি আসি। আরে ও গিন্নি, কি হয়েছে? আরে গেলে কোথায়? ইয়াহ! আরে মন্ত্রী মশাই কি ধরে নিয়ে গেল নাকি? আরে ও গিন্নি, আরে এত চেঁচাচ্ছ কিসের জন্য? কি হয়েছে তোমার? আরে তোমায় গহনা দিব। ও মাতাগা, তাই নাকি? ইহ! এই তুমি আমাকে গহনা দিবে? ওগো, কি গহনা দিবে শুনি? হ্যাঁ বলো। আয়, আরে কানে কানে বলি। কানে কানে বলবা? আরে ও গিন্নি, আরে বেরে কর, হ্যান্ডেল মার, হ্যান্ডেল মার। এই কি কও? ওগো, আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারি বলো? ওরে আমার মা। চলো, এবার তোমাকে আমি নিজ হাতে সাজিয়ে দিব। আরে তাই চলো।
মন্ত্রী মহাশয়, আমার কন্যা মীনা কুমার এখন বিবাহের উপযুক্ত হয়েছে। দেখে শুনে কোথাও বিবাহ দেওয়া উচিত মন্ত্রী মহাশয়। এতে আপনার কি অভিমত মন্ত্রী মহাশয়? আপনার যখন সম্মতি আছেন তাহলে যে আমার অমতের কোনো কারণ নেই। শুনেছি বিজয়নগরের রাজার নাকি একটি পুত্র আছে। আছে বলে শুনেছি, কুমার বিবাহ করেছে বলে এটাও শুনেছি। प्रणाम महाराज प्रणाम। কে তুমি? কোথায় বাড়ি? কি হেতা আগমন? কি চাও? মহারাজ আমি এসেছি, আপনার নাকি একটা কন্যা আছে, তার বিবাহের সম্বন্ধ নিয়ে। ছেলেটি হলো ওই বিজয়নগরের অধিপতি রাজার বিজয় সিংহের পুত্র, নাম প্রেম কুমার। মন্ত্রী মহাশয়, আপনি বলেছেন কুমার বিবাহ করেছে। ঘটক মশাই, কুমার বিবাহ করেছে বলে শুনেছিলাম, তা কি সত্য না মিথ্যা? মহারাজ বিবাহ করেছে, এটা সত্যি। এখন যাকে বিবাহ করবে সে হবে রাজ্যের রানী, আর আগে যাকে বিবাহ করেছে সে হবে দাসী। তাহলে হয়তো হতে পারে, কিন্তু মেয়ের কাছে মাত্র জেনে দেখি। এই কে আছিস? যাও মীনা কুমারীকে প্রাসাদে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। আমাকে কি জন্য আদেশ করেছেন পিতা? আমি একটি কথা বলবো, আমার কথাটি রাখবে? পিতা, আপনার কথার বাহিরে আমি কোনো দিনই যাইনি পিতা।